গাইডেন্স সাপোর্টের এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো ক্লাস 10-এর মডেল কোশ্চেন পেপারের অঙ্কগুলো। যারা প্রকৃত অঙ্ক শিখতে চাও, যারা অঙ্কে ডেভেলপ করতে চাও, তাদের জন্য বলছি, অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। চলো শুরু করি আজকের ক্লাস। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই মডেল কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং অঙ্কগুলো ভালো করে তোমরা বুঝে নাও। মডেল কোশ্চেন পেপারের প্রথম অঙ্ক, তোমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে ভাগ করে উইল করবেন যে যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদাসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কি হবে নির্ণয় করো। তাহলে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। এবারে এসো অঙ্কের ভাষাটাকে বুঝে নাও। অঙ্কের ভাষা না বুঝলে বিশেষ করে পাটিগণিতের অঙ্ক কোনো মতেই সমাধান করতে পারবে না। তাহলে বলা হচ্ছে যে তোমার কাকিমা মানে একজন ভদ্রমহিলা, তার দুই পুত্র আছে, যাদের একজনের বয়স 13 বছর, আরেকজনের বয়স 15 বছর। মোট 56,000 টাকা দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে তিনি ব্যাংকে রাখবেন যে তাদের প্রত্যেকের বয়স যখন 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকে সমান পরিমাণ টাকা পাবে। টাকা পাবে মানে সেখানে সুদ আসল পাবে, আসল টাকাটা পাবে প্লাস সুদের টাকাটাও পাবে, তাহলে দুজনের টাকা সমান হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কোন পুত্রের নামে তিনি কত টাকা বরাদ্দ করেছিলেন, এটা আমাদের বের করতে হবে। এখন অঙ্কটা আমরা সমাধান করি। 13 বছর বয়সের পুত্রের নামে মনে করি এক্স টাকা বরাদ্দ করেছেন। এটা আমরা ধরে নিচ্ছি যে ছেলেটার বয়স 13 বছর তার জন্য মনে করি তিনি এক্স টাকা বরাদ্দ করেছেন। তাহলে যার বয়স 15 বছর তার জন্য কত টাকা? মোট 56,000 টাকা দুজনের মধ্যে ভাগ করে দিচ্ছে। একজনের এক্স টাকা, তাহলে বাকিটা অন্যজনের। এক্স বলতে মনে করো যে 25,000 টাকা, তাহলে একজন যদি 25,000 টাকা পায়, আরেকজন 56,000 টাকা থেকে 25,000 টাকা মাইনাস করলে যে টাকাটা থাকবে সেই টাকাটাই পাবে। এইটা আমরা ধরে নিয়েছি যে যে পুত্রের বয়স 13 বছর তার জন্য তিনি এক্স টাকা বরাদ্দ করেছেন। বার্ষিক সুদের হার কত? 10%। সময় 18 বছর মাইনাস 13 বছর, তাহলে এর টাকাটা 5 বছর খাটবে। যার বয়স 13 বছর তার টাকাটা 5 বছরের জন্য খাটবে, আর যার বয়স 15 বছর তার টাকাটা খাটবে 18 মাইনাস 15 3 বছরের জন্য। দেখো যার বয়স 13 বছর সেই পুত্রেও সুদ হিসাবে কত টাকা পাবে? তাহলে সুদের সূত্র কি? আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। আসল কত? 13 বছর বয়সী পুত্রের জন্য এক্স টাকা ইন্টু সময় কত বছর? 5 বছর
ইন্টু সুদের হার কত 10%, তাহলে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার হলো বাই 100। তাহলে এটা কত হচ্ছে 100 শূন্য আর 10-এর শূন্য কেটে দিলাম, এখানে নিচে 10 থাকলো ওপরে 5 থাকলো, 5 10-এর সঙ্গে কাটলে 2 হয়, তাহলে ওপরে শুধু x আছে নিচে 2 আছে, তাহলে x/2 এইটা কি না সুদ হিসাবে পেয়েছে, এইটা সুদের টাকা। তাহলে তার আসল কত টাকা ছিল x টাকা, তাহলে মোট টাকার পরিমাণ কত হবে যার বয়স 13 বছর, মোট টাকা মানে সুদ আসল আর কি, তাহলে আসল কত টাকা x টাকা প্লাস সুদ কত টাকা x/2 টাকা, এটা আমাদের যোগ করতে হবে। তাহলে লসাগু করে আমরা যদি যোগ করি এখানে 2x প্লাস x মানে 3x/2, এই টাকাটা তার সুদ আসল কার, যার বয়স 13 বছর। এবারে যার বয়স 15 বছর সেই পুত্রের সুদ কত আমাদের বের করতে হবে। আমি অঙ্কের ভাষাটা পুরোপুরিভাবে লিখছি না, তোমরা লিখে নেবে, আমি জাস্ট অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি এবং ক্যালকুলেশন করে দিচ্ছি। আচ্ছা, এখানেও আসল ইন্টু সময় ইন্টু হার, এর আসল কত টাকা 56,000 মাইনাস এক্স, তাহলে এটা আমরা বসাবো, এইটা আসল ইন্টু সময়, এর কত বছর টাকাটা খাটবে 3 বছর, ইন্টু সুদের হার, সুদের হার দুজনের একই 10%, তাহলে 10 বাই 100, এখানে আমরা 0 0 কেটে দিলাম, ওপরে তাহলে 56,000 মাইনাস এক্স ইন্টু 3 থাকলো আর নিচে 10 থাকলো, তাহলে 3টা আমরা এই 56,000-এর সঙ্গে গুণ করব, 3 6 18, 8 হাতে 1 থাকলো, 3 5 15 আর 1 16, 3টে 0 মাইনাস 3-এর সঙ্গে x গুণ করলে 3x বাই 10, এই যে 10টা এখানে নিচে বসে গেল। এই টাকাটা সুদ হিসাবে পেল কে না যে ছেলের বয়স 15 বছর, সে সুদ হিসাবে এই টাকাটা পেয়েছে। তাহলে যার 15 বছর বয়স তার মোট টাকা কত দাঁড়াবে মানে সুদ আসল কত দাঁড়াবে, এর আসল ছিল 56,000 মাইনাস এক্স টাকা, তাহলে এটা আমরা বসাবো, এর সঙ্গে সুদটাকে যোগ করব, এই যে সুদ 1 6 8 3টে 0 মাইনাস 3x বাই 10, এটাও আমাদের লসাগু করে যোগ করতে হবে। দেখো এখানে লসাগু 10 হবে, তাহলে 10টা এই 56,000 মাইনাস এক্সের সঙ্গে গুণ করলে কত হচ্ছে, আরও একটা শূন্য বাড়বে, তাহলে 5 6 3টে 0 ছিল এখানে 4টে 0 হয়ে যাবে, এর সঙ্গে 10 গুণ করলে মাইনাস এক্সের সঙ্গে 10 গুণ করলে 10x প্লাস আছে প্লাস 10 10-এ কেটে যায়, সেই জন্য এই ওপরে যেটা আছে এটা বসে যাবে, 1 6 8 3টে 0 মাইনাস 3x সমান, এবারে দেখো এই যে 5,60,000 টাকা আর 1,68,000 টাকা, এর আগে প্লাস আছে এর আগেও প্লাস আছে, তাহলে দুটো টাকা আমাদের যোগ হবে, তাহলে যোগ করলে কত হচ্ছে 8 3টে 0 আর 6 6 12 2 হাতে রইল 1 1 1 2 আর 5 5 2 7,
7,28,000 টাকা, এই দুটো যোগ করলে হচ্ছে। এবারে দেখো -10x আর -3x, তাহলে দুটো সংখ্যারই আগে মাইনাস আছে, তাহলে চিহ্ন হবে মাইনাস, আর সংখ্যা দুটো যোগ হবে, 10 3 13x বাই 10 ছিল, এটা আমাদের থেকে গেল। এই টাকাটা কি টাকা না, এইটা হচ্ছে যে পুত্রের বয়স 15 বছর তার মোট সুদ আসলের টাকা, আর যে পুত্রের বয়স 13 বছর তার মোট সুদ আসলের টাকা এইটা। তাহলে আমাদের অঙ্কে বলা ছিল যে তাদের বয়স যখন 18 বছর হবে এর এবং এর, তাহলে দুজনের সুদ আসলের পরিমাণ সমান হবে। তার মানে আমরা বলতে পারি যে এই যে 3x/2 এই টাকাটা সমান এই টাকাটা। এবার আমরা লিখব শর্তানুসারে 3x/2 মানে যে পুত্রের বয়স 13 বছর তার টাকাটা সমান যে পুত্রের বয়স 15 বছর। 7,28,000 মাইনাস 13x বাই 10, তাহলে এই দুটো টাকা সমান হলো। এবারে আমরা এক্স এর মান বের করব, বা 3x এর সঙ্গে 10 গুণ করলে 3 × 10 = 30x সমান, এবার দুইটা এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ, তাহলে 3টে শূন্য আমাদের বসে গেল, 2 দিয়ে গুণ করলে 8 × 2 = 16 6, হাতে রইল 1, 2 × 2 = 4, 1 = 5, আর 7 × 2 = 14, মাইনাস 13 × 2 = 26x, বা 30x এপারে থাকলো, 26xটা এপারে এলো, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, সমান 14 56 3টে শূন্য, বা এখানে দেখো 30x প্লাস 26x, তাহলে দুটোই প্লাস চিহ্নে আছে, সংখ্যা দুটো যোগ হবে, তাহলে 30 আর 26 যোগ করলে 56x হয়, সমান 14 56 3টে শূন্য, বা x সমান 14 56 3টে শূন্য বাই 56, এই 56টা নিচে এলো। এবার আমরা কাটাকাটি করব, 7 দিয়ে কাটলে 7 8 56, এটাকে 7 দিয়ে কাটলে 7 2 × 14 0, 7 8 56 আর 3টে শূন্য। এবার 8 দিয়ে কাটলে এটাকে 8 2 × 16 4 48, 8 6 48 আর 3টে শূন্য, তাহলে 26,000 টাকা। তাহলে x সমান কত হলো? 26,000। এই টাকাটা কে পাবে না, যে পুত্রের বয়স 13 বছর, কারণ তার x টাকা ধরা ছিল, সেই জন্য এই 13 বছর বয়সী পুত্র তার জন্য 26,000 টাকা বরাদ্দ করা হয়েছে। বাকি মোট 56,000 টাকা, তার থেকে 26,000 টাকা 13 বছর বয়সী পুত্রের যদি বরাদ্দ করা হয়, এবার বাকিটা মাইনাস করলে 30,000 টাকাটা এইটা যে পুত্রের বয়স 15 বছর তার জন্য বরাদ্দ করা হয়েছে। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে আশা করি, কোনো সমস্যা রইল না। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবছর তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছ, সুতরাং অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। মডেল কোশ্চেন পেপারের 2 নম্বর অঙ্কটা দেখো, তোমাদের গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। যদি প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে নির্ণয় করো। তাহলে অঙ্কের ভাষাটা কি বলতে চাইছে, যে একটা গ্রামে
1200 পরিবারে ইলেকট্রিক সাপ্লাই নেই। এর জন্য প্রতি বছর 75% পরিবারকে বিদ্যুৎ সংযোগ করানো হয়। তাহলে 2 বছর পরে ওই যে গ্রামটা ছিল যেখানে 1200 পরিবার বিদ্যুৎহীন ছিল, তাদের বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পর মানে 2 বছর পরে সেই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? তাহলে নিশ্চয়ই কমতে থাকবে। এবার কত হবে সেটা আমাদের বের করতে হবে। 2 নম্বর অঙ্ক দেখো, আমরা লিখব পি সমান 1200। এইটা আমাদের বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা। আর সমান 75% আর এন সমান 2 বছর। এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কি না, পি ইন্টু 1 প্লাস বা 1 মাইনাস আর বাই 100 হোল এন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎবিহীন পরিবারের সংখ্যা কমছে, সেই জন্য এখানে আমরা মাইনাস করব। তাহলে 1 মাইনাস আর, আর বলতে আমরা আরটা আগে লিখব বাই 100 হোল এন সমান পি বলতে কত 1200। এবার মানগুলো বসিয়ে দেব। 1 থেকে গেল মাইনাস আর বলতে কত 75 বাই 100 হোল এন, এন বলতে কত 2 মানে হোল স্কোয়ার সমান 1200 আমাদের থেকে গেল 1 মাইনাস 75 বাই 100, তার মানে 100 সঙ্গে 1 গুণ হবে, তাহলে 100 হবে মাইনাস 75। তাহলে 100 থেকে 75 মাইনাস করলে কত থাকে না 25 বাই, যেটা আমরা লসাগু করে বিয়োগ করছি সেই জন্য নিচে 100 থাকলো হোল স্কোয়ার সমান। এখানে দেখো 25 আর 100 কাটাকাটি হবে, 25 4 100, তাহলে ওপরে 1 থাকলো নিচে 4 থাকলো। তাহলে আমরা লিখব 1200 ইন্টু 1/4 হোল স্কোয়ার সমান 1200 ইন্টু মানে গুণ 1/4 হোল স্কোয়ার মানে 1/4 গুণ 1/4 হোল স্কোয়ার মানে দুটো 1/4। এবার আমরা কাটাকাটি করব, 4 1200 সঙ্গে কাটবো, তাহলে 4 3 12 আর দুটো 0। আবার এই 4 300 সঙ্গে কাটবো, 4 7 28 2 20, 4 5 20। তাহলে কত হলো, ওপরে 1 আছে 1 আছে আর 75 আছে, তাহলে 75টাই উত্তর। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারলে, কোনো সমস্যা থাকলো না। আমি জাস্ট অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে ক্যালকুলেশন করে দিচ্ছি, কিন্তু অঙ্কের ভাষা তোমাদের লিখতে হবে। তাহলে এইটা হলো আমাদের উত্তর। যেখানে 1200 পরিবারের বিদ্যুৎ ছিল না, সেখানে 2 বছর পরে ওই গ্রামে মাত্র বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা দাঁড়াবে 75, কারণ কমতে থাকছে, সেই জন্য এখানে মাইনাস করা হয়েছে 1 মাইনাস আর বাই 100 হোল এন। যদি বৃদ্ধি পেত তখন এখানে প্লাস হতো 1 প্লাস আর বাই 100 হোল এন। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এখন চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে জ্যামিতির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, এটা খুব ইম্পর্টেন্ট এবছর তোমাদের মাধ্যমিকের জন্য। জ্যামিতিক উপায়ে √21 মান নির্ণয় করো। তাহলে এটা হয়তো যদি √21 নাও এসে অন্য কিছু থাকতে পারে, √21, √12, √15, √23, এইভাবে যে কোনো সংখ্যাতে আমরা এর মান নির্ণয় করতে পারি, অর্থাৎ এটাকে জ্যামিতিক উপায়ে বর্গমূল করতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? চলো এখন আমরা জ্যামিতিটা করি। √21, রুটটাকে বাদ দাও, মনে করো 21 আছে,
তাহলে 21 আমরা কিভাবে ভাঙতে পারি? 7 আর 3 এইভাবে ভাঙতে পারি। তাহলে রুট 21-এর জন্য আমরা 3 7 21 জানি, তাহলে একটা 7 আর একটা 3 নিলাম। যদি এটা রুট 15 থাকতো তখন আমরা 5 আর 3 নিতাম, 5 3 15। যদি রুট 12 থাকে তখন আমরা কি করব না 4 3 12, 4 আর 3 নেব। এইভাবে আমরা যে কোনো অঙ্কই থাকুক না কেন আমরা ক্যালকুলেশন করতে পারবো। ক্লিয়ারলি বুঝতে পারছো? এখন আমরা রুট 21-এর মান কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখব। সেটা যেভাবেই হবে বাকিগুলো একই প্রসেসে হবে। তাহলে আমাদের প্রথম কাজ, স্কেল পেন্সিলের সাহায্যে একটা 7 সেমি সরলরেখা টেনে নেওয়া আর একটা 3 সেমি সরলরেখা টেনে নেওয়া। তাহলে এটাকে আমরা এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম। এটা 7 সেমি আর এটা 3 সেমি। এবারে স্কেল পেন্সিলের সাহায্যে একটা বড় করে সরলরেখা টেনে নেব। এরপরে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই 7 সেমি রেখাংশের মাপ নিয়ে এখান থেকে কেটে নেব। এখান থেকে কেন্দ্র করে মনে করো এখানে কেটে নিচ্ছি। এরপরের কাজ, এখান থেকে 3 সেমি মাপ নিয়ে এখান থেকে বসিয়ে ফের কেটে নেব। তাহলে মনে করো এখান থেকে কেটে নিলাম। তাহলে এখানে আমরা নাম দিলাম, এটা মনে করো বি, এটার নাম দিলাম এক্স, বি এক্স সরলরেখা ছিল। এবার এই বি এক্স সরলরেখা থেকে প্রথমে এ বাহুর মানে এই 7 সেমি সরলরেখার মাপ করে এখানে একটা অংশ কেটে নিলাম, এর নাম দিলাম মনে করো ডি। আর পরে ডি বিন্দুকে কেন্দ্র করে এই বি বাহুর সমান মাপ নিয়ে মানে 3 সেমির মাপটা নিয়ে এখান থেকে যে কেটে নিয়েছি এটা মনে করো নাম দাও এম। যা খুশি নাম তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমাদের কাজ, এই যে এটা তাহলে আমাদের 7 সেমি আর এটা 3 সেমি, তাহলে 7 3 10 সেমি রেখাংশ আছে এখান থেকে এই পর্যন্ত। এই 10 সেমির অর্ধেক কত হয়? 5 সেমি। তাহলে 5 সেমির একটু বেশি মানে এই যে অর্ধেকের বেশি, এটা পেন্সিল কম্পাসের সাহায্যে করতে হবে। অর্ধেকের বেশি মাপটা নেব এখান থেকে কেন্দ্র করে করে আমরা এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করব। মনে করো চাপ এখান থেকে গেল। ওই একই মাপ নিয়ে, যে মাপ নিয়ে এখানে চাপটা অঙ্কন করেছি সেই একই মাপ নিয়ে এদিকেও একটা চাপ অঙ্কন করে নেব। সেই একই মাপ নিয়ে এম বিন্দুকে কেন্দ্র করে আবার একটা চাপ, এখানেও একটা চাপ। মনে করো এইভাবে চাপটা ছেদ করলো। অর্থাৎ এই যে বি এম যে রেখাংশ ছিল এই রেখাংশটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি। এইভাবে এটা জুড়ে দেব। ক্লিয়ারলি বুঝতে পারলে? এরপরের কাজ, এই যে আমাদের এখানে ডি বিন্দু ছিল এই রেখাংশ কিন্তু কোনো মতেই এর ওপর দিয়ে যাবে না, হয় এপারে থাকবে নয় এপারে থাকবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এপারে থাকবে। কেন? কারণটা হলো এখানে আমরা যে মাপটা নেব সেখানে একটা বড় একটা ছোট থাকবে এবং প্রথম যেটা রাখবো সেটা হচ্ছে বড় সংখ্যাটাই আমরা রাখবো। তার মানে সমদ্বিখণ্ডিত করতে হলে আমাদের কি হবে না এই যে বিন্দুটা আছে তার এপারে সবসময় সমদ্বিখণ্ডকটা যাবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবার আমাদের এই যে ডি বিন্দু আছে ডি বিন্দুকে কেন্দ্র করে ওখানে একটা লম্ব অঙ্কন করতে হবে। লম্ব কিভাবে অঙ্কন করা যায় না, এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে, কেউ এইরকম মাপ নিতে পারে, কেউ তার থেকে বড় নিতে পারে, ছোট নিতে পারে, কোনো অসুবিধা নেই। সেই মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ এইভাবে কেটে নিতে হবে। যে মাপ নিয়ে এইটা কাটা হলো সেই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে কেটে নেওয়া হবে। এই কেটে নেওয়া হলো। সেই একই মাপ নিয়ে আবার এই বিন্দুকে কেন্দ্র করে এখানে কেটে নেওয়া হবে।
আবার সেই একই মাপ নিয়ে এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, অর্থাৎ এখানে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। এইবার এইটা আমরা বড় করে এখান থেকে এর সঙ্গে এইটা জুড়ে দেব। ক্লিয়ারলি বুঝতে পারলে? এর পরের কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে পয়েন্টটা থাকলো, অর্থাৎ এই যে সমদ্বিখণ্ডকের যে পয়েন্ট বা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এখান থেকে এই ডি পর্যন্ত, বা কেউ এদিকে নিতে পারে এম পর্যন্ত, তাহলে এখান থেকে এখানে কেন্দ্র করে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব এই রকম। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখানেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল। কেন না, এই যে অর্ধবৃত্তটা, এই যে আমরা লম্ব অঙ্কন করলাম, সেই লম্বটাকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এই যে এখানে দেখো, এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দুর একটা আমাদের নাম দিতে হবে। কিন্তু কি নাম দেব? মনে করো পি, এখানে নাম দিয়েছি। আর এখানে আমাদের যে বিন্দুটা ছিল, এইটা আমরা স্কেলের সাহায্যে মেপে নেব। তাহলে মনে করো আমরা স্কেল দিয়ে মাপলে এখান থেকে এর দৈর্ঘ্যটা মনে করো পাবো 4.7। ওই 4.7 বা 4.6 যেটা হবে আর কি, সেটাই হবে √21 বর্গমূল। তাহলে তখন আমরা কি লিখব? √21 সমান 4.7 বা 4.6 বা 4.5, যেটা হবে আর কি মেপে, সেটাই তোমরা লিখবে। এইটা হলো জ্যামিতিক উপায়ে √21 মান নির্ণয়, অর্থাৎ √21 বর্গমূল নির্ণয় করা হলো। ক্লিয়ারলি জ্যামিতিটা বুঝতে পারলে আশা করি? কোনো অসুবিধা থাকলো না? যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি আবার এটা ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরের ইম্পর্টেন্ট মডেল অঙ্কটা হলো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেমি। ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে এখানে আমরা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। কিভাবে? প্রসেসটা তোমরা দেখে নাও। প্রথমে আমরা যে দুটো বাহুর মাপ আছে, স্কেল এবং পেন্সিলের সাহায্যে সেই দুটো বাহুর দৈর্ঘ্য নিয়ে নেব। একটা হচ্ছে 5.2 সেমি, আর একটা হচ্ছে 7 সেমি। তাহলে এটা এ বাহু, এটা বি বাহু মনে করছি। এই মাপটাই যে তোমাদের দেওয়া থাকবে তার কোনো কথা নেই, অন্য মাপ দেওয়া থাকতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। সিস্টেমটা তোমরা জাস্ট বুঝে নাও। তাহলে এখানে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এখানে আমাদের এইটাই বলা আছে অঙ্কে, যে সমান বাহু দুটোর প্রত্যেকটি দৈর্ঘ্য 7 সেমি, অর্থাৎ এইটা সমদ্বিবাহু। আর আছে 5.2 সেমি, এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য। তাহলে প্রথমে আমরা একটা বড় করে সরলরেখা স্কেলের সাহায্যে কেটে নেব। তারপরে যেহেতু এটা ভূমি, এই যে 5.2 সেমি এই রেখাংশটা এখান থেকে কেন্দ্র করে কেটে নেব। এই কেটে নিলাম, এখানে নাম দিলাম বি ডি, এখানে একটা নাম দিয়ে দাও, ধরো পি। এখানে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা খুবই সহজ। এবারে আমরা কি করব? এই যে 7 সেমির মাপটা নেব পেন্সিল কম্পাসের সাহায্যে, নিয়ে এই বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করব। মনে করো এখানে ছেদ করলো। আবার ওই ডি বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বৃত্তচাপ অঙ্কন করব, মানে এইভাবে। এবার চাপ দুটো পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। মনে করো সেই বিন্দুটার নাম দিলাম এ। এবার এ আর বি স্কেল আর পেন্সিলের সাহায্যে আমরা জুড়ে দেব। একইভাবে এ আর ডিও যুক্ত করে দেব।
তাহলে এখন এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এইটা আর এইটা, এই বাহু দুটো সমান হলো। কেন না, এটা 7 সেমি রেখাংশের মাপ নিয়ে এই বাহু দুটো আমরা কেটে নিয়েছি। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা আগের অঙ্কের মতো, এই যে দুটো বাহু আছে, এই দুটো বাহুকে বা এই বাহু আর এই বাহুকে, যে কোনো দুটো বাহুকে, অর্থাৎ একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আগে আমরা যে এইভাবে যে সমদ্বিখণ্ডিত করেছিলাম অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে, এরকমভাবে করেছিলাম, সেই সিস্টেমটা এখানে আমাদের প্রয়োগ করতে হবে। মনে করো আমি এই দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, তাহলে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা বৃত্তচাপ এদিকে, একটা বৃত্তচাপ এদিকে, তাহলে এখানে একটা হলো, এখানে একটা হলো, ঠিক ওই মাপটা নিয়ে এখানে আর এখানে, তাহলে এই বাহুটা এইভাবে সমদ্বিখণ্ডিত হলো। ঠিক একইভাবে এই বাহুটাও সমদ্বিখণ্ডিত হবে। এইভাবে এখন এই সমদ্বিখণ্ডক দুটো, এই যে এইটা আর এইটা, এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। যেখানে মিলিত হবে সেইখান থেকে এই যে ত্রিভুজের যে তিনটে কোণ আছে, যে কোনো কোণে মাপ নেবে, হয় এখান থেকে এখানে, বা এখান থেকে এখানে মাপ নিতে পারো, বা এখানে কাঁটা রেখে এখানে পেন্সিল রেখে এই মাপটা নিতে পারো। যে কোনো মাপ নিয়ে এইভাবে একটা বৃত্ত অঙ্কন করে নেবে, মানে এই রকমভাবে বৃত্তটা হবে। তাহলে এটা হয়ে যাবে তখন পরিবৃত্ত, অর্থাৎ ত্রিভুজের বাইরে বৃত্ত, মানে ত্রিভুজটাকে বেষ্টন করে আছে, সেই জন্য এর নাম পরিবৃত্ত। ক্লিয়ারলি বুঝতে পারলে? এটাই হলো এই পরিবৃত্ত অঙ্কন করার সিস্টেম। আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পারলে। এই অঙ্কগুলো তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে তোমাদের যে ক্লাসগুলো আমি করাবো, প্রত্যেকটা ক্লাসে এই মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, এবং সেই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকবে, অবশ্যই অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।